নাহিদ ইসলাম, তার কোন বিষয়টাকে শুধরানো উচিত? আমি আসলে কাউকে শুধরানো উচিত এই বা জায়গাটা পরামর্শ? পরামর্শ এই জায়গাটা বলার মতো আসলে আমি নিজেকে বড় মনে করি না। নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাগল চুরি না করলেই হবে, আর কারো ছাগল যাতে চুরি না করে। হাসনাত আব্দুল্লাহ, হাসান ভাইকে পছন্দ করি। হাসান ভাই ভালো মানুষ। সার্জিস আলম, সাজিদ ভাইকে সবাই ছোট বঙ্গবন্ধু বলে। ওইরকম এক্সপ্রেশন না দেওয়াই ভালো। তারেক রহমান। দেশে আসা উচিত। সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। জুমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের আলাপে। আজকে কথা বলবো, খুবই ক্যাজুয়ালি কথাগুলোই বলবো। আপনার বেড়ে ওঠা, রাজনীতিতে আসা, ডাকসুর নির্বাচন করা, নির্বাচনে আপনি বিজয়ী হওয়া, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই মোটামুটি আলোচনা করব। তো আমরা শুরুটা করতে চাই, আপনার বেড়ে ওঠা বা জন্ম তো কক্সবাজারের মহেশখালীতে। সেখানে আপনি প্রাথমিক মাধ্যমিক শেষ করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এসে ভর্তি হলেন। এই জার্নিটা একটু শুনতে চাই ছোট করে। আমি মহেশখালীর মেয়ে। তো আমাদের বেড়ে ওঠাটাই আসলে একটা সংগ্রামী পরিবেশে। যেহেতু প্রত্যেক বছরই আমাদেরকে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের সাথে আ উম যুদ্ধ করতে হয় একরকম। তো সেই জায়গা থেকেই আমি মনে করি মহেশখালীর বেশিরভাগ মানুষই একটু সংগ্রামী, এবং আমি বাই বর্ন একটু এরকম হয়েছি। সংগ্রাম করতে পছন্দ করি। আমার স্কুল ছিল মহেশখালী গার্লস ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 9 এ আমি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিফট করি। তারপর কক্সবাজার সরকারি কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তো এভাবেই আরকি, যে নিজের মধ্যে যে পটেনশিয়াল সেটা আস্তে, আস্তে বুঝতে শিখি, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর যেটা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি তো আসলে রাজনীতির একটা আঁতুড়ঘর বলা যায়। তো যতই আন্দোলন হতো, আমি কোনো না কোনোভাবে নিজেকে সেই জায়গায় আসলে কানেক্টেড করে ফেলতাম। দেখা যেত আমি হয়তো আমার পরীক্ষা আছে, ক্লাস আছে, তারপরেও আমার মনটা ওই জায়গায় পড়ে থাকতো, এরকম হতো। তো সেই জায়গা থেকেই আসলে রাজনৈতিক সচেতন ছোটবেলা থেকেই ছিলাম। এটা আমার আপনার রাজনৈতিক সচেতনতা কি পারিবারিক থেকে? পরিবারে কেউ পারিবারিক রাজনীতি করে? না, আমার পরিবারে কেউ রাজনীতি আসলে করে না। বা আমার মানে ক্লোজেস্ট কেউ ওরকম নেই যারা রাজনীতি করে। তবে হচ্ছে আমার বাড়িতে যে বুক সেলফ যেটা ছিল, সেটাতে প্রচুর রাজনীতির বই ছিল। বিশেষ করে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপর হচ্ছে তারও আগের মুসলিম যে শাসন, এই ধরনের প্রচুর বই আব্বুর কালেকশনে ছিল। সেই বইগুলো আসলে ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরে কি করব বুঝতাম না। আমার গল্পের বইয়ের তো প্রায় সময় দেখা যেত ২ ঘন্টায় শেষ। বাকি সময় কি করব, এটা আমি ওই বইগুলা পড়তাম। তখন হয়তো অত কিছু বুঝতাম না। কিন্তু তখন থেকেই ছোটবেলা থেকেই 6-7 থেকে পড়ে তখন থেকে একটু নিজের মধ্যে গ্রো করে যে রাজনীতি এই যে সচেতন। আপনি রাজনীতি সচেতন, ছোটবেলা থেকেই একটা মনোভাব তৈরি হলো রাজনৈতিক সচেতন হওয়ার জন্য। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন। আপনার কোন রাজনীতিটাকে সবচেয়ে ভালো লাগে? রাজনীতি বলতে তো আসলে আ যেরকম গত ১৬ বছরে আমরা যা দেখেছি, যে পিরিয়ডের মধ্য দিয়ে গিয়েছি, রাজনীতি জিনিসটাকেই আসলে আমাদের জেনারেশন হেট করতে শুরু করে। এই জিনিসটা একটা ট্যাবু বলা উচিত কিনা, যে একেবারেই প্রত্যেকের ঘৃণার একটা জায়গা ছিল, যে রাজনীতি মানে এখানে নোংরামি হয়, হুম, এখানে হুম। আ দুর্নীতি হয়। এই ধরনের রাজনীতিকে যারা এই কাজে ব্যবহার করেছে। তো ২৪ এর পরবর্তী সময়ে আসলে আমরা একটু আ করতে শুরু করি যে রাজনীতিটা এখন হয়তো একটু ভিন্ন ধারার হবে। জেন জি যেরকম রাজনীতি পছন্দ করে, বা যেই ধরনের যে কালচারটাকে পছন্দ করছে, সেই জায়গায় একটু শিফট করবে। তো আসলে অমুকের রাজনীতি বা এই ধরনের রাজনীতি, এই রাজনীতিগুলোকে আসলে ভালো বলার এখনো সেই স্কোপটা তৈরি হয়নি। আ তবে কালচারাল যে পলিটিক্স, এই পলিটিক্সের জায়গাটা আমার খুব ভালো লাগে, যে খুবই মানে ন্যারো একটা জায়গা, আবার অনেক ব্রড। তো সেই জায়গাটা যে খুব ছোট, ছোট কাজও কত ইমপ্যাক্টফুল, সেই জায়গাটাকে অ্যাড্রেস করে আমি ইনকিলাব মঞ্চের সাথে কাজ করছি। আপনি ইনকিলাব মঞ্চের সাথে কাজ করছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আপনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, আন্দোলন করেছেন। নানারকম হেনস্থার শিকার আপনাকে হতে হয়েছে। নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটু জুলাই আন্দোলনের স্মৃতিটা একটু জানতে চাই, যে এই আন্দোলন করতে গিয়ে অ্যা কোন বিষয়টাকে আপনার সবচাইতে বেশি নাড়া দিয়েছিল? আ যেটা হয়েছিল, কোটার জন্য তো আন্দোলনটা আসলে শুরু হয়েছিল। তো কোটা ব্যাপারটা আসলে সবার জন্য অত আ ঢাকা ইউনিভার্সিটির জন্য অবশ্যই একটা বড় ফ্যাক্টর। তবে আমার জন্য কখনোই ছিল না। কারণ আমি সবসময় মানে আউট অফ দ্য বক্স ভাবতাম। সবসময় একটু আ যারা সবাই যেভাবে চাইতো এর বাইরে যেতাম। কোটা আন্দোলনে আমার আসলে কোটা দরকার বা চাকরি দরকার, এই তাড়না থেকে আমি যাইনি। আমার যে তাড়না ছিল সেটা হচ্ছে, এটা একটা বৈষম্য হচ্ছে, এটা একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। সেখান দিয়ে আমি কোটা আন্দোলনের সাথে আরকি যুক্ত হই। পরে যখন আমাদের উপর হামলা হলো ১৫ তারিখ, আমি নিজে ইনজিউরড ছিলাম। তো ওই জায়গা থেকে আসলে একেবারে রাগে ফুঁসলে ওঠা, যেটা যে এখানে
কিছুই হচ্ছে না, কেউ কাউকে আঘাত করছে না, আমরা খুবই অসহিংস একটা আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সেইখানে হুট করে সবাইকে যেভাবে রক্তাক্ত করা হলো, এটা আসলে মানে কেউ কিন্তু কাউকে প্রভোকও করেনি। স্টিল যে ব্যাপারটা হলো তখন আর কি একেবারে ওই মুহূর্তে আসলে সিদ্ধান্ত আমি নিজেই নিয়ে ফেলেছিলাম যে আজকে থেকে যতদিন পর্যন্ত না এই সরকারের পতন হচ্ছে বা এই ফেসিজমের পতন হচ্ছে ততদিন পর্যন্ত আমি আসলে মাঠ ছেড়ে যাব না, এই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছিলাম। তারপর তো ঘটনা প্রবাহ অন্যান্য দিকে গেল। তারপরে যখন যেদিন সাইদ ভাই মারা গেলেন সেদিন তো আসলে পুরো বাংলাদেশ এক হয়ে গেল, এবং তখন আসলে নিজের মনের ভিতরে একটু সাহস পাচ্ছিলাম। আমি আসলে এত তাড়াতাড়ি হবে ভাবিনি, তবে মনে হয়েছে যেটা যদি মানে ইয়ার লংও হয়, 1 বছরের বেশিও যদি সময় লাগে, কিন্তু এই স্পিরিটটা সবার মধ্যে থাকবে, এটা আমার মনে হয়েছিল। মানে হচ্ছে যে এই আন্দোলনটা যদি মানে 1 বছরও কন্টিনিউ করে সেই পর্যন্ত মাঠে থাকবেন এরকম একটা আমার মনোভাব ছিল। সিদ্ধান্ত ছিল যে সেই দিনই আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে রাজনীতি করব, রাজনীতিতে জড়াবো, যেভাবেই হোক এই ফেসিবাদের পতন ঘটাতে হবে। আপনি রাজনীতিতে জড়াবেন, রাজনীতিতে অংশ নেবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা নিচ্ছেন। পরিবারের সমর্থন কেমন? আমার ফ্যামিলি আসলে সেভাবে জানতো না। আমার বাড়িতে যেহেতু আমি সবার বড় এবং আব্বুর পরে আসলে দায়িত্বটা আমার, আব্বু-আম্মুর পরে দায়িত্বটা আমার সবার। তো সেই জায়গা থেকে বাড়িতে যেটা এক্সপেকটেশন থাকে যে পড়াশোনা করছে, এরপরে হয়তো চাকরি-বাকরি করবে। তবে আমি ছোটবেলা থেকে আব্বু-আম্মুর কাছে এইজন্য কৃতজ্ঞ, যখনই আমি আব্বু-আম্মুর কাছে কোনো পরীক্ষার আগে একটু দোয়া নিতে যেতাম, আব্বু-আম্মু কখনো আমাকে বলেনি যে তুমি ফার্স্ট হও বা তুমি হচ্ছে ভালো করো। আব্বু-আম্মু সারাজীবন বলেছে যে তোমাকে দেশের জন্য বড় হতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, নিজের যোগ্যতা সেই জায়গায় কাজে লাগাও। তো নিজের ভেতরে আসলে ওই জায়গাটা আমি গ্রো করেছি, এবং আমার বাসায় বলতে পারেন যে পলিসি মেকিং যেটা সেটা আমি করি আব্বু-আম্মুর সাথে পরামর্শ করে। তো আমি আসলে ওভাবে আব্বু-আম্মুকে এনগেজ করিনি, কারণ তখন তো আসলে পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ ছিল প্রত্যেকের। ইভেন আমি যে বাসায় থাকতাম, মেসে থাকতাম, সেখানে আমি থাকতে পারিনি। আমার কিছু ফেসবুক পোস্টের কারণে আমাকে বারবার থ্রেট করা হচ্ছিল, বা বিভিন্ন জায়গা থেকে আমাকে এ ধরনের ডিপার্টমেন্ট থেকে ২-৩ জন অ্যারেস্ট হয়ে আমাদের। তখন আর কি সবাই বলে যে বাসায় থাকা যাবে না, বা যেই বাসায় থাকি সেই বাসায় না থাকা ভালো। তো ইভেন এগুলো আমার বাবা-মাকে আমি জানাইনি, কারণ মেয়ে ঢাকায় আছে, এমনিতেই টেনশনে আছে। আমি বলেছি আমি যেখানে আছি সেখানে ভালো আছি। তো আ পরবর্তীতে আসলে যেটা হয়েছে যে আব্বু-আম্মু ভয় পাচ্ছিল যে কি হয়। তার মধ্যে বাড়িতে আর কি বিভিন্ন ধরনের যেত, থ্রেট যেত যে ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হবে কারা বাড়িতে। থ্রেট দিত? এই থ্রেটটা এই জায়গাটা আসলে এসেছে আমাদের আমাদের একটা সংগঠন আছে মহেশখালীর। তো তাদের মধ্যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে এই ধরনের আর কি বিভিন্ন ফোন কলস আসে যে যাতে বাড়িতে না আসে, বা বাড়িতে আসলেও না থাকে। আমাদের যারা ভাইরা তারাও আসলে বাড়িতে থাকতে পারেনি, যারা বাড়িতে চলে গিয়েছিল তখন হল বন্ধ হওয়ার পরে। বিভিন্ন ধরনের থ্রেট ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা আছে তারা প্রচুর থ্রেট করেছে, এটা সত্য কথা। ইভেন বলা হয় যে ওসিকে নাকি সবার নামের লিস্ট দেওয়া হয়েছে। এ ধরনের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে আব্বু-আম্মুকে ওই সময় জানাইনি। পরবর্তীতে তো সবকিছুই জানলো, ইনকিলাবের সাথে হলাম। এখন সবকিছুই এই যে জানি। ইনকিলাবের সঙ্গে আপনি এখনো আছেন, আপনি ইনকিলাবের সঙ্গে থাকা অবস্থায় আপনি ডাকসু নির্বাচনে অংশ নিলেন এবং এমন একটি প্ল্যাটফর্ম থেকে অংশ নিলেন, এটা নিয়ে অনেকেই নানারকমভাবে আপনাকে বুলিং করার চেষ্টা করা হলো বা স্লাট শেমিং করা হলো, এবং অনেকে আবার আপনাকে ধর্ষণেরও হুমকি দিয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? হ্যান্ডেল করছি, এইটা তো আসলে আজকে শুরু হয়নি। এই ব্যাপারটা শুরু হয়েছে গত জুলাই থেকেই। জুলাইয়ে যে মেয়েগুলো ছিল তার প্রত্যেকের উপর এই থ্রেটটা ছিল যে ধর্ষণ করা হবে। স্লাট শেমিং তো অহরহ চলেছে। তো ওই মুহূর্তে আসলে দেশ সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল সকলের কাছেই। তো দেশের ক্রাইসিসটা কেটে যাওয়ার পরে অনেকের কাছে হচ্ছে মনে হয়েছে যে এভাবে চলতে থাকলে যায় না, বা মানসিকভাবেও তো একটা স্থিরতার পর্যায়ে আসতে হয়। ওই মুহূর্তে ছিল ইনটেন্স মোমেন্ট। তো সেই মোমেন্টে সবাই যেভাবে শক্তি ধারণ করতে পেরেছে এখন হয়তো সেভাবে পারে না। কিন্তু আমি যেহেতু রাজনীতির ময়দানে থেকে গেলাম, বা পলিটিক্সের সামনে আগানোর ইচ্ছা আছে, নিজেকে মেন্টালি সেই পরিমাণ স্ট্রং করেছি। এবং এই যে ব্যাপারগুলো নিয়ে আসলে স্লাট শেমিং করে, এগুলো আসলে এমন কোনো ব্যাপার না যেটা নিয়ে স্লাট শেমিং করা যায় বা যেটা নিয়ে কাউকে বুলি করা যায়। এখানে আসলে আমার দোষের কিছু নাই। মানে অনেক সময় যেটা হয় যে আপনার কোনো একটা দোষ আছে, আপনার কোনো একটা ভুল ত্রুটি আছে, আপনি সেটা নিয়ে ইনসিকিউর থাকেন, তখন সেটা নিয়ে হচ্ছে আপনি বারবার ভয়ে থাকেন যে নিজের মধ্যে এক ধরনের গ্লানি কাজ করে। তো আমার যে ব্যাপারগুলো নিয়ে আসলে স্লাট শেমিং হয়, এ ধরনের তো আমার কোনো ত্রুটি আমি নিজের মধ্যে দেখতে পাই না। এগুলোকে আমি ত্রুটি মনে করি না। ইভেন একটা মানুষের যদি ত্রুটিও থাকে, কেউ যদি তার পার্সোনাল লাইফে কিছু করেও, সেটা নিয়ে তো আসলে বুলি করা আর কারো এখতিয়ারের মধ্যে পড়ে না। সে যদি ক্রাইম করে, সেই ক্রাইমের বিচার হবে।
কিন্তু কারো যদি দোষ ত্রুটি ভুল থাকে সেটাকে পাবলিকলি হচ্ছে ট্রায়াল বসানো, এটা তো একেবারে কি বলবো নিম্ন মানসিকতার কাজ। তো এটা যারা করছে এটা আসলে তাদেরই সমস্যা। এটা কি এখনো চলমান আছে? এটা এখনো চলমান আছে এবং আজকেও মানে আমি দেখছিলাম যে কেই বিভিন্ন কমেন্ট করছে এবং এই কমেন্টগুলো আসলে কোনো একটা পক্ষ করছে বা একদল করছে এরকম না। এটা আসলে আমাদের বাংলাদেশের আপামর কি বলবো একটা শ্রেণীর মেন্টালিটি এরকম। এটা অস্বীকার করার ওয়ে নেই যে তাদের কোনো আসলে ইভেন যে কোনো দলও করে না বা কোনো দলের সমর্থকও না, তার মধ্যে হয়তো এই ধরনের একটা মেন্টালিটি আছে যে এই মেয়ে এই জায়গায় এতটুকু উপরে উঠলো, নিশ্চয়ই তার পেছনে হয়তো তার কোনো চারিত্রিক ত্রুটি আছে কিংবা সে হয়তো ভালো মেয়ে না। মানে ভালো মেয়ের সংজ্ঞাটা আসলে তারা কিভাবে দেয় আমি জানি না। মানে বিভিন্ন ধরনের এই ধরনের প্রোপাগান্ডা বা ট্যাবু যে করে রাখার যে ব্যাপারটা নারীদেরকে রাজনীতিতে। তো এটা আসলে চলবে। তো এটা মানুষের সামাজিকভাবেই আমাদেরকে এটাকে প্রতিহত করতে হবে। মানুষের মেন্টালিটি আপনি চেঞ্জ করতে হবে। একজন সচেতন মানুষ এবং রাজনীতি সচেতন ব্যক্তি, এবং আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় আছেন, এখানে আপনি ডাকসু ইলেকশন করে জিতেছেন। আমরা অনেক সময় বলি না যে নারীরা কেন রাজনীতিতে আসে না, মানে এখন কি আপনি বুঝতে পারছেন যে নারীরা আসলে কেন রাজনীতিতে আসতে চায় না? এটা তো আমি আসলে আমি নিজেই এক্সাম্পল কেন আসতে চায় না। আমি মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকতে পেরেছি কারণ আমার ফ্যামিলি, আমার যারা সহকর্মী, আমার যারা কলিগস বা আমার যারা সহপাঠী তারা প্রত্যেকে আমার পাশে সেভাবে দাঁড়িয়েছে। আমার কখনো ভাবতে হয় নাই যে আমি যদি এই জিনিসটা হয় তাহলে আমাকে কি ভাববে? তারা আমাকে কিভাবে ট্রিট করবে? তারা আমাকে ভুল বুঝবে কিনা? এই কনফিডেন্সের জায়গাটা আমার আছে যে আমার সহকর্মীদের প্রতি বা আমাকে যারা চিনে তাদের প্রতি যে তারা কখনো আমাকে ভুল বুঝবে না। বা আমার বাবা-মাও জানে যে এই জায়গাটাতে তারা আসলে আমাকে কখনো ভুল বুঝবে না। যদি কখনো আমার দুর্নীতির খবরও আসে, আমার বাবা-মা সবার আগে আমার কাছেই জানতে চাইবে যে আমি আসলেই করেছি কিনা বা এই জায়গাটা, এই সততার জায়গাটা তো আমি এনশিওর করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমি আসলে পেরেছি। কিন্তু সবাই সেই সাপোর্টটা পায় না। যেমন ধরেন আমার মা নিজেই যদি বলি, তিনি তো আসলে একেবারে অ্যাপলিটিক্যাল বলতে গেলে, সেভাবে সংশ্লিষ্টতা নেই বা এত কিছু পছন্দ করে না। তিনি আমাকে সকালবেলা কল দিয়ে বলেন, "তোমার এত কিছু বলার কি দরকার? এত শত্রু বাড়ানোর কি দরকার?" আমি দুপুর হতে, হতেই দেখি আম্মু সেই মেসেজ আনসেন্ড করে দিয়ে আমাকে আবার খেয়েছি কিনা, কি করছি এরকম একটু আদর করে টেক্সট করে রাখে। তো ব্যাপারটা হচ্ছে তারা নিজেরাও কোপ আপ করে নিচ্ছে। তো সবার ফ্যামিলি তো সেটা পারে না। উল্টা হচ্ছে বলে যে, "এটা করার দরকার নাই। আমরা এভাবে হ্যারাসড হচ্ছি।" সেই জায়গা দিয়ে আমার ফ্যামিলি আর আমার কলিগসরা আসলে থ্যাংক ইউ ডিজার্ভ করে। সবাই তো এই সাপোর্টটা পায় না। এজন্য আসলে তারা থাকতে পারে না। আর সবার মেন্টালিটি এত স্ট্রং হয় না যে তারা এত কিছু সহ্য করে থেকে যাবে। আমার নিজেই তো কতবার ব্রেক ডাউনস হয়, কতবার কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর আবার স্ট্রং হয়ে ফিরে আসি। এই যে আপনি ডাকসু নির্বাচন করলেন এবং আপনি যেই প্যানেল থেকে করেছেন, আপনি তো ওই আদর্শে বিশ্বাস করেন না, সেটা আমি যতটুকু জানি, বা আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখান থেকে এগুলো উঠে আসে। তারপরেও একটা বিপরীত মতাদর্শের একটা প্যানেল থেকে আপনি নির্বাচন করেছেন এবং জিতেছেন। এই মানে এই সিদ্ধান্তটা কেন নিলেন আপনি? বহুবার সিদ্ধান্ত যদিও বলেছেন আপনি, হ্যাঁ, তারপরেও। এই জায়গাটা আমি বলি যে মতাদর্শের যে ব্যাপারটা, আমি হয়তো তাদের স্ট্রাকচার বা তারা যেভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করে বা যেভাবে তারা দেখে, আমার দেখার দৃষ্টিকোণটা তো হয়তো ভিন্ন। কিন্তু ধরেন যে তারা যেভাবে ইসলামকে পোর্ট্রে করে বা ইসলামকে যেভাবে তারা দেখতে চায়, আমাদের আপামর জনগণের জায়গা থেকেও জিনিসটা কিন্তু সেম। কিন্তু তারা একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে যায়। আমরা হয়তো অত কিছু স্ট্রাকচার মানতে পারি না বা মানি না বা জানি না। ব্যাপারটা এরকমই, যে এরকম না যে আমি অন্য কোনো আইডিওলজির। তারা যেহেতু ইসলাম সেন্ট্রিক একটা রাজনৈতিক দল, তো ইসলাম তো আমাদের মানে বলতে গেলে বাঙালির রুট, সাধারণ জনগণের যেটা। তো সেই জায়গার বাইরে থেকে আমি তাদের সাথে করার এই জায়গাটা হচ্ছে একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত। আমার দরকার ছিল হচ্ছে একটা লজিস্টিক সাপোর্ট এবং হচ্ছে একটা প্যানেল যেখান দিয়ে আমার মুভ করতে সুবিধা হবে কিংবা আমার কাজ করতে মনে হবে যে আমার সুবিধা। অন্যরাও আসলেও তো অনেক আমি তো বলেছি যে অন্য যেকোনো বাংলাদেশপন্থী দল হলেও আমার কোনো সমস্যা নেই। আমি যেকোনো প্যানেল থেকেই করতে আগ্রহী ছিলাম। বেশ কয়েকটা প্যানেল আমাকে অ্যাপ্রোচ করেছে। তার মধ্যে আমার কাঙ্ক্ষিত যে পদটা সেটা হচ্ছে শিবিরের প্যানেল থেকে আমাকে অ্যাপ্রোচ করে, শিবির সমর্থিত প্যানেল। সেজন্য আমি তাদের সাথে আপনি গিয়েছিলাম। মানে বারবারই বলেন যে বাংলাদেশপন্থী রাজনীতি যারা করেন তাদের সঙ্গে ভবিষ্যতেও আপনি যেতে চান। বাংলাদেশে এখন যে পলিটিক্যাল দলগুলো আছে যারা রাজনীতি করছে, ফ্যাসিবাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা বাদ দিয়ে, জাতীয় পার্টির কথাও যদি বলি, সেটাকেও যদি আমি বাদ দিয়ে রাখি, এর বাইরে যারা রাজনীতি করছে তারা কি সবাই বাংলাদেশপন্থী
বাংলাদেশ নিয়েই রাজনীতি করছে নাকি? বাংলাদেশ পন্থার ব্যাপারটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। বাংলাদেশ পন্থা আপনি বলতে কিভাবে আমি ডিফাইন করেন? যেভাবে ডিফাইন করি, আমরা ডিফাইন করি ২৪ হচ্ছে ৭১ এর পূর্ণতা। ৭১ হচ্ছে বাংলাদেশের যে সীমানা, আমরা একটা ভূখণ্ড পেয়েছি। কিন্তু যে স্বাধীনতার কথা বলেন সেটা কিন্তু আমরা স্বাধীনতাটা পাইনি। কেন পাইনি? কারণ ৭১ যখন আমরা যখন আমাদের যে রাষ্ট্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা যখন একটা রাষ্ট্র গঠন করব, সেই রাষ্ট্রের মধ্যে আসলে ভারতীয় আধিপত্যবাদ জেঁকে বসে। আম তারপরে তো আমরা দেখেছি বাংলাদেশকে কতগুলো ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে একটু ভালো শাসক হয়েছে, যদি জিয়াউর রহমানের কথা বলেন, সে কিন্তু সাস্টেইন করতে পারেনি। বা সেভাবে আরকি বাংলাদেশে বারবার কু হয়েছে, অভ্যুত্থান হয়েছে। একেবারে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো সেই রাষ্ট্র আকাঙ্ক্ষা আসলে আমাদের পূর্ণতা পায়নি। সেটার একটা ফেজ বলতে পারেন যে ২৪ এ এসে আমরা সেই রাষ্ট্র আকাঙ্ক্ষাটা পূর্ণতা পেয়েছি। ভারতীয় যে আধিপত্যবাদ জেঁকে বসেছিল, সেটাকে অ্যাড্রেস করে আমরা সেটাকে সরাতে পেরেছি। এখনো আমাদের অনেকগুলো ক্রাইসিস আছে। এখনো পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেই সমস্যাগুলোকে যদি আপনি একটু দেখতে যান, সেই সমস্যাগুলোতে দেখবেন যে সবসময় একটা সমস্যাই প্রতীয়মান হয়, ভারতীয় আধিপত্যবাদ। তো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্য যেকোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজনীতি করে তাদেরকে আমি বাংলাদেশপন্থী হিসেবেই কনসিডার করি। আপনি বাংলাদেশপন্থী হিসেবে কনসিডার করেন। এখন বাংলাদেশপন্থী যে দলগুলো আছে, এখন তো অধিকাংশ দলই ভারতীয় আধিপত্যবাদকে আহ, মানে বিসর্জন দিয়েই রাজনীতি, মানে ভারতমুখী রাজনীতি করলে বাংলাদেশের মানুষ আর সেটা নেবে না, নিচ্ছে সেটা না। নিচ্ছে না এবং নেবে না, এটা পরিষ্কার। তো ভবিষ্যতে যখন আপনি রাজনীতি করবেন, তাহলে কোনো দলের দিকে যাওয়ার কোনো এটা আমি ইঙ্গিত আছে অনেকবারই কিনা? অনেকবারই বলেছেন আপনি বিএনপির দিকেও যেতে পারেন। আপনার মানে ইচ্ছাটা কি? দেখুন, এনসিপি যেভাবে এখন যেভাবে আরকি চলে আসলো, তখন আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এনসিপি আমাদের সকলের দল হয়ে উঠবে। কিন্তু ফরচুনেটলি অর আনফরচুনেটলি তাদের নিয়ে এখনো মানুষের মধ্যে এক ধরনের মানে কনফিউশন আছে যে তারা কিভাবে যাবে, কিভাবে আগাবে। আবার ধরেন বিএনপির কথা, বিএনপির অনেকগুলো সমস্যা তারা ফেস করছে। অনেকে অনেক কিছু আ বা প্রেডিক্ট করছে। তারাও হয়তো একটু আওয়ামী লীগের মতোই একটু পাওয়ার পলিটিক্স করবে। আবার জামায়াতে ইসলামের যে সমস্যাগুলা, তাদের আবার অনেক স্ট্রাকচারাল অনেক সমস্যা বেরিয়ে আছে, আছে। বা এটা আমাদের সবার পক্ষে হয়তো সেই জায়গায় যাওয়া পসিবল না। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশপন্থী যেকোনো, হয়তো আমি সবার সাথে জোট করব এভাবেই, কোনো একটা আইডিওলজিকে সাবস্ক্রাইব করা আসলে আমার সাথেই যায় না। আবার ধরতে পারেন যে আমরা যারা ইনকিলাব মঞ্চের আমরা আছি, আমাদের ওসমান ভাই প্রায়ই বলেন যে যদি এরকম হয় যে আমরা কোনো দলের আইডিওলজিতে সাবস্ক্রাইব করতে পারছি না, আমরা যারা ইনকিলাব মঞ্চেও করে যাদের মেয়াদ শেষ হবে, তাদের তো একটা যাওয়ার জায়গা লাগবে। তখন হয়তো আমরা নিজেরাও একটা পার্টি খুলতে পারি। মজা করেই বলেন, কিন্তু সবকিছুর কিন্তু সম্ভাবনা আছে। মানে পলিটিক্সে আসলে কোনো কিছুই সার্টেন না, কোনো কিছুই নিশ্চিত না। যেকোনো কিছু হতে পারে। তো বাংলাদেশপন্থী যে দলগুলো থাকবে তাদের সাথে আমরা অবশ্যই কাজ করব আমাদের কালচারাল পলিটিক্সের জায়গা থেকে, আম যেটা ফরমাল পলিটিক্স যেটা আছে সেটার জায়গা থেকে। এখনো আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না। আর আমার তো আসলে ওই যে যেভাবে এমপি ইলেকশন করে বা রাজনৈতিক হওয়ার সেই বয়সটা তো এখনো আসেনি। এখনো আমি স্টুডেন্ট পিরিয়ডে আছি। তো সেই সময়টা আমি চাই যে এই কালচারাল কাজগুলো করতে। এটা ইমপ্যাক্টফুল বেশি মানে হবে। ইনকলাব মঞ্চ রাজনৈতিক দল হবার কোনো প্ল্যান আছে কিনা, মানে কোনো ইনকিলাব আলোচনা হচ্ছে কিনা? মঞ্চ হবে না। ইনকিলাব মঞ্চের যারা, তারা যদি ভবিষ্যতে কোনো একটা রাজনৈতিক দলে যেতে না পারে বা তারা রাজনীতি করতে চায়, তারা নিজেরা হয়তো একটা দল খুলতে পারে। তবে ইনকিলাব মঞ্চ যেরকম হচ্ছে এখন প্রেশার গ্রুপ হিসেবে, সাংস্কৃতিক সংগঠন হিসেবে কালচারাল পলিটিক্স নিয়ে কাজ করছে, সেরকম করবে। যেমন আমাদের প্রতিষ্ঠান হবে অনেকগুলা সামনে, হয়তো অলরেডি আমরা হচ্ছে কালচারাল সেন্টার শুরু করেছি। এরকম প্রতিষ্ঠান হবে, কিন্তু ইনকিলাব মঞ্চ কখনো মানে পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে না। আপনি ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে প্যানেলে আছেন, ওই প্যানেলের যে একটা চিন্তাধারা এবং আপনার চিন্তাধারা, এটি কখনো মনে হয় এখন যে এই কদিনে দায়িত্ব নেওয়ার পরে যে কনফ্লিক্ট করে কোথাও? না, কনফ্লিক্ট করে বলতে, তো মুক্তিযুদ্ধের পুরো দায়িত্বটাই আমার। আমি যেভাবে আসলে করতে চাই, যে আমার দায়িত্ব বলতে আমি শিক্ষার্থীরা যেভাবে চাই সেভাবে আসলে করব। তো আমার এখানে আসলে কেউ কারো সম্পাদকীয় পদে কেউ কাউকে আসলে করতে পারে না, সাবটেনশন করতে পারে না। এবং এই জায়গাটা যেটা যে ব
আমার আইডিওলজি কি তার আইডিওলজি কি সেটা বড় না, বড়টা হচ্ছে যে আমার দায়িত্ব। ইভেন আমি যদি কোনো কিছুর সাথে একমত নাও হই, কিন্তু সেটা যদি সত্য হয়, তাহলে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। তো সেই জায়গাটা আমি সেই সততাটা আমার আছে যে আমার যেটা পছন্দ না সেটা সত্য হলেও অ্যাকসেপ্ট করা, বা আমি যে জিনিসটা মেনে নিতে পারছি না, অন্য ১০ জনের স্বার্থে সেটা মেনে নেওয়া। সেই জায়গাটা আছে এবং আমার সেইটুকু আসলে গাটস বলেন, সেইটুকু আমার পাওয়ার বলেন, আমার প্যানেলের বা আমার সবার সাথেই আছে যে আমি আমার কাজটুকু আদায় করে নিতে পারি। তো এখনো পর্যন্ত আসলে কনফ্লিক্টের জায়গা তৈরি হয়নি এবং সামনে বিভিন্ন কাজ করার প্ল্যান আছে। সেসব করলে হয়তো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। রায়ের বাজার বধ্যভূমিতে যাওয়া, দায়িত্ব নেওয়ার পরে বা জেতার পরে, এটা কি আপনার প্ল্যান ছিল? না, এটা আমার প্ল্যান ছিল না। এটা হচ্ছে প্যানেলের বাকি সবার প্ল্যান ছিল বা ডাকসুর নেতৃবৃন্দের প্ল্যান ছিল। তারা সেভাবে গিয়েছে। আপনার জীবনের সবচাইতে সাহসী ভূমিকাটা কি এই ছোট্ট জীবনে এখন পর্যন্ত? আমি আসলে সাহসী বলতে কিভাবে বলবো নিজের কথা নিজে? ব্যাপারটা হচ্ছে আমি পার্সোনাল লাইফে খুবই উম ভীরু না, মানে আমি নিজেকে খুবই প্রশ্ন করতে পছন্দ করি। কিন্তু আমি কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক, অনেক, অনেক ভেবেচিন্তে নিই এবং ভেবেচিন্তে সবসময় আমি ভুল সিদ্ধান্তটাই নিই। কিন্তু হচ্ছে যখন আমি ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত আসলে কখনো এখন পর্যন্ত ভুল হয়নি। আমি জানি না কেন? যে কোনো বিপদের মুহূর্তে ইনস্ট্যান্ট, মানে এই যে আমরা উম প্রতিক্রিয়া যেটা হয় যে একটা বিপদে পড়লাম, হুট করে একটা রিঅ্যাকশন দিব। সেই রিঅ্যাকশনটা আমার কখনো আসলে ভুল হয় না। ওই টাইমে আসলে আমার সাহস কোথা থেকে আসে আমি নিজেও জানি না। যেমন সেদিন ১৫ই জুলাই যখন আমাদের উপর হামলা করা হলো, সবাই কিন্তু একদম পেছনে দৌড় দিয়েছে। আমি জানি না আমার এত সাহস কোথা থেকে এলো। আমি একেবারেই ছাত্রলীগের মাঝখানে ঢুকে গিয়ে ওদের সবাই চারপাশে সবাইকে মারতেছে। আমি ওদের চারপাশের মধ্যেই ঢুকে গিয়ে ওদেরকে কনস্ট্যান্টলি গালাগালি করছি বা ওদেরকে করছি। ওখান দিয়ে মাঝখান দিয়ে গিয়ে আমাকে ছাত্র ফেডারেশনের আরমান ভাই টেনে নিয়ে আসে। তো তারা হচ্ছে মিছিল করছিল দা এবং হচ্ছে হকি স্টিক নিয়ে। আমি রিক্সা থেকে ওদেরকে গালাগালি করতেছিলাম। ওরা চাইলে কিন্তু ওই টাইমে আমাকে যেকোনো কিছু করে ফেলতে পারত। ওইরকম একটা মোমেন্টে। তো এই সাহস আসলে আমার কোথা থেকে আসে আমি জানি না। কিন্তু ওইটা আসলে ওই মোমেন্ট না হলে কখনো আসে না। আর যেটা বলছিলাম যে ভেবে চিন্তে কখনো, মানে একটা সাহসী ভূমিকা নিলাম, ওটা আসলে কোনো ইমপ্যাক্ট ফেলে না। কিন্তু ইনস্ট্যান্ট যেমন ডাকসু সিদ্ধান্তই যদি বলেন, সেটা বলতে পারেন যে একদম ১০ মিনিটের যাব না, মানে ওই প্যানেলে যাব না, এটা ১০ মিনিটের সিদ্ধান্ত আমার। তো ঐরকম করে আসলে নেওয়া। আর সবচেয়ে সাহসী ভূমিকা হচ্ছে আমার এই জায়গায় থেকে যাওয়া। এখন পর্যন্ত ছোট্ট জীবনের সবচেয়ে বড় সাহসী যে সিদ্ধান্ত সেটা হচ্ছে এই যে এত কিছু হলো। এই যে আপনি ১০ মিনিটের সিদ্ধান্ত নিলেন ডাকসুতে কোন প্যানেলে যাবেন কি যাবেন না, বা এর আগে এরকম বহু সিদ্ধান্ত আপনি নিয়েছেন। নেয়ার পরে সেই সিদ্ধান্তটা ভুল হয়েছে, আপনার তখন কি মনে হয়? এটা আসলে পার্সোনাল লাইফের সিদ্ধান্ত। তো এই আচ্ছা। ব্যাপারে আসলে রাজনৈতিক কোনো নাই। তো উম আমি আসলে নিজের উপর আমার নিজের উপর কনফিডেন্ট আছে যে আমি যেটাই করি, যদি একটা ভুলও করি সেটাকে হচ্ছে সেটার জন্য কখনো আসলে আ ভুলের জন্য নিজেকে কখনো করি না যে জাস্টিফিকেশন দিই না। ভুল হয়েছে ভুল। তো ভুলটা থেকে উতরানোটা জরুরি। এটা মনে করেছি সবসময়। তো ব ওই ফিলিংসটা আমার মধ্যে আসলে আছে যে কি করতে হবে না করতে হবে। এটা হয়ে গেল, ভালো হইলে ভালো, খারাপ হইলো ঠিক আছে, ভালোটাতে মুভ করি। এই যে একদম মেন্টালিটিটা আছে যে আরকি সুইচ করার বা একেবারে পরবর্তী সিদ্ধান্তে চলে যাওয়ার। এই জিনিসটা নিজের জন্য আমি এই প্রাউড যে ফিল করি। আপনি যখন এর আগে নির্বাচনের প্রচারণা করছিলেন, অনেক প্রশ্নই আপনারকে গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা ছুড়ে দিয়েছে যে নারী ইস্যুতে শিবিরের কে নিয়ে যে একটা মিথ ছিল, মিথ যেটা এখনো আছে অনেকের মধ্যে, সেটা কি মানে ভেঙেছে কিনা আপনার কাছে? ভেঙেছে মানে এটা যদি না ভাঙতো শিবিরের আসলে এত বিশাল ভোট হতো না কখনোই। আ যেটা প্যানেল ভোটের কথা যেটা এখন আসলে সবাই বলে, এই প্যানেল ভোট আসলে ৩,৫০০-৪ হাজারের বেশি না। কিন্তু সাদিক ভাইয়ের ভোটের দিকে যদি তাকান, প্রায় ৩ গুণ ৪ গুণ বেশি ভোট পেয়ে তিনি জিতেছেন। তো এইখানে কিন্তু সবচেয়ে বেশি ভোটগুলা আপনি যদি মেয়ে হলগুলোর দিকে তাকান, সবচেয়ে বেশি ভোট কিন্তু সাদিক ভাইই পেয়েছে। তো ব্যাপার হচ্ছে ওখানে তো সবাই আসলে ওই ডানপন্থী নারী না। সবাই তো হুম, হুম, হুম। এইখানে যারা আছে একদম মিশ্রণ, ডাইভার্স লোকজন। তো সেই জায়গা থেকে এই মিথটা আসলে ফলাফলের মাধ্যমেই ভেঙে গিয়েছে। আর যে ব্যাপারগুলো এখন যেগুলো সবাই সামনে আনতে চায় বা বলে যে শিবির এটা করবে, ওটা করবে, এই সবগুলো মিথ আসলে কাজের মাধ্যমেই ভেঙে গিয়েছে। এখন তো এতদিন ধরে আমরা প্যানেল জিতে আসলো, আমরা কাজ করছি, সবাই একসাথে কাজ করছি। কারো দিক থেকে আসলে এই ধরনের কোনো এখনো অ্যালিগেশন আসেনি। না, অনেকে বলেন যে শিবির জিতলে মোরাল পুলিশিং করবে,
নারীরা বের হতে পারবে না, তারা যে ধরনের পোশাক আশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা পারবে না, এ ধরনের পরিস্থিতি কি হবে কখনো? কখনোই হবে না। কারণ আমাদের এখন আমরা যারা নারী প্রতিনিধি আছে তা আমরা নারীদের হলগুলোতে ১০ টার মধ্যে ঢোকা লাগে। এটা একটা বিশাল সমস্যা। সেটা নিয়ে সাদিক ভাই নিজেই আরকি অ্যাডভোকেসি করছেন যে এই সমস্যাটার সমাধান করো। তো মোরাল পুলিশিং হলে এটা সন্ধ্যাবেলা করত। তো সাদিক ভাই নিজে যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছে যে সবার যেহেতু সমস্যা হয়। তো এইগুলা আসলে একদম বাজে কিছু কিছু মানুষের আছে না যে অন্যের পলিটিক্স দাঁড়িয়ে গেলে নিজের পলিটিক্স থাকে না? তাদের আসলে এই ধরনের প্রোপাগান্ডা গুলো না ছড়ালে হয় না। এজন্যই ছড়াই। এই আবার নতুন করে একটা বিতর্ক চলছে। ২ সপ্তাহ পরে ডাকসুর ব্যালট কোথা থেকে ছাপানো হলো, নীলক্ষেত নাকি কেরানীগঞ্জ? এই বিতর্কগুলো উঠছে এবং একটি গণমাধ্যমে দেখলাম রিপোর্টও হয়েছে। এটা নিয়ে আপনার মতামত কি? এটা কমপ্লিটলি নির্বাচন কমিশনের ব্যাপারে। নির্বাচনের আগে পর্যন্ত তো এটা আমাদের কোনো হাত নেই বা আমরা এই ব্যাপারে আসলে কিছুই জানি না। তো যেটা জানি সেটা নির্বাচনের আমাদের যখন থেকে দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমরা এই জায়গার দায়িত্বশীল বা আমাদের কাজ নিয়ে আমরা কথা বলব। তবে ব্যাপার হচ্ছে এই সব ইনফরমেশন তো আমি যতদূর জানি তাদের কাছে আরো অনেক আগেই ছিল। তো এতদিন পরে কেন আমি এক্সাক্টলি জানি না তাদের এখানে কি মানে কি কাজ করছে মেন্টালিটিতে। তো ব্যাপার হচ্ছে আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি, আমরা এর আগে পর্যন্ত কিছু জানি না। এর সবকিছুই আসলে জবাব দিবে প্রশাসন, নির্বাচন কমিশন। তাদের যদি কোনো কনসার্ন থাকে, এটা যদি আসলেই হয়, আমরা নিজেদের স্বার্থেই চাই। কারণ আমাদের এত কষ্টের অর্জন, সেটা প্রশ্নবিদ্ধ হোক, সেটা আমরা চাই না। আমি আশা করব যে প্রশাসন এই ব্যাপারে একটা ভালো দিবে। আপনি জাতীয় রাজনীতি ফলো করেন এবং অনেকের বক্তব্য বা অনেকের আচরণ আপনি খেয়াল করেন। আমি জাস্ট বেশ কয়েকটা নাম বলবো, তাকে আসলে মানে কি, তার কোন দিকটাকে শুধরানো উচিত? যেমন যদি আমি বলি যে নাহিদ ইসলাম, তার কোন বিষয়টাকে শুধরানো উচিত? আমি আসলে কাউকে শুধরানো উচিত এই বা পরামর্শ? পরামর্শ এই জায়গাটা বলার মতো আসলে আমি নিজেকে বড় মনে করি না। কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা চিন্তাধারা থাকে, নিজস্ব একটা মানে ওয়ে অফ টকিং, ওয়ে অফ এক্সপ্রেশন থাকে। আ এটা যার ব্যাপার। নাহিদ ইসলাম ভাই ভালো মানুষ। সে ভালোই পলিটিক্স করে। উম বাট আমাদের তো মানে নাসিরউদ্দিন পাটোয়ারি? ছাগল চুরি না করলেই হবে আর কারো ছাগল যাতে চুরি না করে এটাই। হাসনাত আব্দুল্লাহ? হাসান ভাইকে পছন্দ করি। হাসান ভাই ভালো মানুষ। এই তো। আমি আসলে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি সমালোচনা করতে চাই না। সার্জিস আলম? আমি কন্টিনিউয়াস কিছু নাম বলে যাব, অন্য দলগুলোরও আসবে। সার্জিস ভাই সার্জিস ভাইকে সবাই ছোট বঙ্গবন্ধু বলে। ওরকম এক্সপ্রেশন না দেওয়াই ভালো। হাদি ভাই? ভাইয়ের কোনো কিছুই আমার খারাপ লাগে না। শুধু আমাকে বকা দেয় এটুকু বাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? উনি আমার রাজনীতিতে একদম শুরুর দিকে আমি উনাকেই বেশি ফলো করতাম। আসলে কাউকে যে শুধরানো উচিত এই ব্যাপারটা আমি আসলে বলতেই পারব না। তারেক রহমান? দেশে আসা উচিত। দেশে আসা উচিত। আর সবশেষ প্রশ্নটা একটু জানতে চাই যে আপনার ডাকসু নিয়ে যে আপনার ৯ দফা ইশতেহার, ৯ দফার ইশতেহার কি মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে কতটুকু কনফিডেন্ট? আমার ইশতেহারে ৯ টা দফা ছিল, ৯ টা কাজ ছিল এবং এই কাজগুলো আসলে খুব লার্জ স্কেলে এবং সবচেয়ে বেশি বাজেট সম্ভবত আমি নিব থেকে ডাকসু থেকে। অনেকগুলো কাজ আছে। তো ৯ টা দফার মধ্যে কিছু কাজ হয়তো আমি করে যেতে পারবো। আর কিছু কাজের শুরু করে দিয়ে যেতে পারবো। এটা যারা পরবর্তীতে আসবে তাদের দায়িত্ব যে কমপ্লিট করা। যেমন ধরুন বেশ কিছু কাজ আছে যেগুলা হচ্ছে যেমন আমি চাইছিলাম যে আমাদের আ দক্ষিণ এশিয়ায় যে দেশগুলোতে আরকি তরুণরা আন্দোলন করছে, স্বাধীনতা সংগ্রাম করছে, ফিলিস্তিনের কথা যদি বলি, আরাকানের কথা যদি বলি, কাশ্মীরের কথা যদি বলি, তাদের জন্য একটা হাব তৈরি করতে চাচ্ছিলাম যেখানে একজন আরেকজনকে কালচারাল বা অন্যান্য যেকোনো অ্যাসপেক্টে যে লজিস্টিক সাপোর্টটা বা যেকোনো এক্সপেরিয়েন্স শেয়ারের যে ব্যাপারটা এটা শুরু করতে হবে। তো এটার হয়তো আমি ১ বছরের মধ্যে এটা শুরু করব। তো ওটা কন্টিনিউ করার দায়িত্ব আসলে আমার পরবর্তী তো আমি আশাবাদী যে আমি করতে পারবো। কারণ এখন পর্যন্ত আসলে খুব অল্প সময়ে অনেকগুলো কাজ অলরেডি ডাকসু করেছে এবং ইনশাআল্লাহ আশাবাদী। আমরা আলোচনা শেষ করি আজকে। ফাতিমা তাসনিম জুমা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আশা করছি অন্য একদিন আবারও বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শক, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের আজকের সময়ের আলাপে ফাতিমা তাসনিম জুমা। তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জুমা, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।